সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। স্বাগত জানাচ্ছি ববেরচর ওয়াজির-ই-আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী শিক্ষক, আজ তোমাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি ফিনান্স ব্যাংকিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই একটি গল্প শোনাতে চাই। এক গ্রামে এক নাপিত বাস করত। নাপিতের অভাবের সংসার। সে চিন্তা করলো, শহরে যাই, একটু বেশি আয় রোজগার করি, সংসারটা ঠিকঠাক চলুক। যে চিন্তা সেই কাজ। নাপিত শহরে পাড়ি জমালো। প্রতিদিন নাপিত কাজ সেরে বাসায় ফিরতে দেরি হয়ে যেত। তো একদিন শীতের রাত্রে নাপিত ফিরছিলেন বাসায়। তখনই রাস্তায় ঘটে এক বিপত্তি। ঘন বনের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে নাপিত ভূত দেখে ভরকে গেল। সাধারণত দিনের বেলায় কেউ এই রাস্তা দিয়ে যেতে সাহস পেত না। তবুও শর্টকাট পথে যাওয়ার জন্য নাপিত সে পথেই যাচ্ছিল। ভূতের সামনে পরে সামনে যাবে না পিছিয়ে যাবে। নাপিত তো কাচুমাচু করছিল। পরে চিন্তা করলো, মরছি তো, যাই না, একটু সাহস দেখিয়েই মরি। সামনে গিয়ে দেখলো ভূতের দল তীব্র শীতের রাত্রে আগুন পোহাচ্ছে। সে একটা ভূতকে ধাক্কা দিয়ে বলল, শর্ত পাইতা পাই। তাদের মধ্য থেকে একটা ভূত বলল, কিরে, তুই আমার নাম জানলি কি করে? নাপিত বলে উঠল, আমি তোর নাম জানি, তোর বাবার নাম জানি, তোর দাদার নাম জানি, তোর দাদার বাবার নাম জানি, তোর 14 গোষ্ঠীর নাম জানি। তোর দাদার দাদা তো আমার দাদার দাদার কাছ থেকে 1 টাকা ধার নিয়েই পরিশোধ না করে সেই অভিশাপেই ভূত। তো তাপাই চিন্তা করলো, আমি এই পূর্বপুরুষের দায় থেকে মুক্তি পেতে চাই, আমার পূর্বপুরুষকে দায়মুক্ত করতে চাই। সে তার পকেট থেকে 1 টাকার একটা কয়েন নিয়ে ফেরত দিতে চাইল। কিন্তু নাপিত তাতে ছাড়বে কেন? সেও 1 টাকা ফেরত নিতে রাজি হচ্ছিল না। পরবর্তীতে এই ভূত আলাদিনের চেরাগের দত্তের মতোই তার জীবন সমর্পণ করেছিল এই নাপিতের সেবায়। নাপিতের পরের জীবন ভালোই চলছিল। তো এই ছিল আমার ছোট্ট গল্পটি। তো চলো বন্ধুরা, আমরা একটি প্রশ্নের উত্তর দেই। নাপিত কেন তাপাইয়ের 1 টাকা ফেরত নিতে রাজি হলো না? একটু ভেবে বলো দেখি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, এটা ছিল একটা 5 প্রজন্মের হিসাব। দীর্ঘ সময় পরে 1 টাকা সে নিতে রাজি হচ্ছিল না। আরেকটা ট্রিক্স হয়তো সেখানে তাপার কাছে নাপিতের ছিল, যে নিজেকে রক্ষা করা। আমরা সেই দৃষ্টিকোণ থেকে না চিন্তা করে আমরা চিন্তা করছি 5 প্রজন্মের, সেটা 300 বছর, 400 বছর, 500 বছরই হোক না কেন, সেই সময় 1 টাকা দিয়ে যা কেনা যেত, আজ কিন্তু 1 টাকায় সেটা কেনা সম্ভব নয়। তাহলে এই যে মুদ্রা, টাকা, অর্থের মূল্য পরিবর্তন হয়েছে, একটা দীর্ঘ সময়ের
পরিক্রমায়। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমাদের আজকের পাঠের বিষয় অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। তাহলে আমাদের এখন জানা দরকার অর্থের সময় মূল্য কি। আমরা আরেকটা প্রেক্ষাপট থেকে বুঝে নেব অর্থের সময় মূল্য কি। সুবাদার শায়েস্তা খানের আমল 1660 সালে হঠাৎ একবার চালের দাম বেড়ে গেল। 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত সেই সময়। যখন এই দেশ থেকে ব্রিটিশরা চলে গেল, তখনও কিন্তু আরেকটা প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি 50 টাকায় পাওয়া যেত 1 মণ চাল, আর বর্তমানে 50 টাকায় মোটামুটি 1 কেজি মোটা চাল পেতেও কষ্ট হয়। তাহলে আমরা বলতে পারি সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হওয়াকে অর্থের সময় মূল্য বলে। অর্থের সময় মূল্যের কারণটা কি, আমরা কিন্তু এতক্ষণের যে দুটো প্রেক্ষাপট আমরা লক্ষ্য করেছি, এখানে অর্থের সময় মূল্যের মূল ফ্যাক্টরটা হচ্ছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ, মূল ফ্যাক্টরটা হচ্ছে টাইম, সময়। এই সময়ের কারণে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে অর্থের ক্রয় ক্ষমতা পরিবর্তন হয়েছে। এই সময়ের প্রতিদান আমরা যেটাকে বলতে পারি সুদ। তাহলে সুদের হারের কারণেই অর্থের সময় মূল্যের পরিবর্তন হয়। অর্থের সময় মূল্য কেন গুরুত্বপূর্ণ? আসলে যে কোনো ব্যবসায়ী, বিনিয়োগকারী যখনই আমরা বিনিয়োগ করি, অর্থের সময় মূল্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। অর্থের সময় মূল্যের গুরুত্ব বিবেচনা করতে গেলে প্রথমেই আসে সুযোগ ব্যয়। আমার সামনে একাধিক বিকল্প প্রকল্প আছে, আর আমার অর্থ সীমিত। আমি একাধিক বিকল্প প্রকল্প থেকে আমি একটা প্রকল্পে বিনিয়োগ করতে চাই, কারণ আমার মূলধন সীমিত। তাহলে আমি কোন প্রকল্পে বিনিয়োগ করব? যে প্রকল্পের সুযোগ ব্যয় বেশি, আমি সে প্রকল্পটিকে বেছে নেব। আমরা সুযোগ ব্যয় সম্পর্কে আরেকটু পরেও বিস্তারিত জানব। যখনই আমরা প্রকল্প মূল্যায়ন করি, আমরা যখনই কোনো প্রকল্পে বিনিয়োগ করি, মুনাফার উদ্দেশ্যেই বিনিয়োগ করি। বিনিয়োগকৃত প্রকল্প থেকে আমি ভবিষ্যৎ সময়ে মুনাফা পাই। ধরো আমি 1 লাখ টাকা বিনিয়োগ করলাম, 10 বছর পরে আমি 1,10,000 টাকা পেলাম। তাহলে তোমাদের কাছে কি মনে হচ্ছে প্রকল্পটি লাভজনক? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রকল্পটি লাভজনক, কিন্তু আজকে আমি 1 লক্ষ টাকায় যে সম্পদ ক্রয় করতে পারি, আমার যে ভোগ্যপণ্য ক্রয় করতে পারি, আমি কি 5 বছর পর, 10 বছর পর সেই 1,10,000 টাকায় সে পরিমাণ সম্পদ ক্রয় করতে পারবো? এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। অনিশ্চয়তা আছে, মুদ্রাস্ফীতি আছে,
আমি এই অন্য কোথাও বিনিয়োগ করলে তার সুযোগ পেয়েছিল, তাহলে আমি ভবিষ্যতে যে টাকাটা পাবো সে টাকাটার বর্তমান মূল্যে রূপান্তর করে আমাকে সিদ্ধান্ত নিতে হয় বিনিয়োগকৃত অর্থ ও প্রাপ্ত মুনাফার মধ্যে প্রকল্পটা আমার লাভজনক কিনা। ঋণ গ্রহণ সিদ্ধান্তের জন্য আমরা অর্থের মূল্য, সময় মূল্যের গুরুত্ব দিয়ে থাকি। আমি আমার ঋণ গ্রহণের পূর্বে ঋণ পরিশোধের সক্ষমতা, ঋণের চাপ ভার আমার উপর কতটা পড়তে পারে আমি সেটা মূল্যায়ন করি। ঋণের সুদ কত হতে পারে বিভিন্ন মেয়াদে, ঋণের কিস্তি কত হতে পারে, ঋণের সুদের হার নির্ণয় ইত্যাদি বিষয় জানার জন্য আমার অর্থের সময় মূল্যের গুরুত্ব আছে। তো চলো বন্ধুরা, সুযোগ ব্যয়, অপরচুনিটি কস্ট বলেছিলাম, এ সম্পর্কে আমরা পরে জানব। সুযোগ আমরা বুঝি, নিশ্চয়ই বুঝি সুযোগ কি। আমার সামনে একাধিক সুযোগ আছে। তুমি যদি ঘুমোতে যাও তাহলে তুমি খেলার মজাটা হয়তো ভুলে যাবে, খেলার মজা থেকে বঞ্চিত হবে। তো বন্ধুরা, আমার সামনে একাধিক বিকল্প আছে। আমি যদি একটা বিকল্পে বিনিয়োগ করি তাহলে অন্য বিকল্পে বিনিয়োগ করার সুযোগ থাকবে না। ধরো তোমার কাছে 50,000 টাকা আছে, তুমি যদি এই 50,000 টাকা কোনো একটা ব্যাংকে এফডিআর করে রেখে দিতে বা ব্যাংকে জমা দিতে, সেখান থেকে কিন্তু একটা বেনিফিট পেতে, একটা সুবিধা পেতে, এই টাকাটা যদি তুমি কোনো ব্যবসায় বিনিয়োগ করো তাহলে কিন্তু তুমি ব্যাংক থেকে যে মুনাফাটা পাচ্ছ সে মুনাফাটা কিন্তু ত্যাগ করতে হবে, সেই মুনাফাটা তোমাকে ছাড় দিতে হবে, সেই সুযোগ থেকে তুমি বঞ্চিত হবে। তাহলে আমরা বলতে পারি একাধিক প্রকল্পের মধ্যে, বিকল্প প্রকল্পের মধ্যে একটি প্রকল্প অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, আর তাকেই অর্থায়নের ভাষায় সুযোগ ব্যয় বলে। অর্থাৎ একটি সুযোগ গ্রহণ করতে গেলে তোমাকে আরেকটি সুযোগ ত্যাগ করতে হয়, ফলে ত্যাগকৃত প্রকল্পের মুনাফা হাতছাড়া হয়। প্রকল্পের এই মুনাফা হাতছাড়া হওয়াটাই হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় পরিমাপ করার কতগুলো পদ্ধতি আছে, তার মধ্যে বিধি 72 একটি সহজ, সরল এবং একটি জনপ্রিয় পদ্ধতি। বিধি 72 বা রুল 72 কি আমরা একটু জেনে নেই। আমরা দেখতে পাচ্ছি কিছু মুদ্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমরা ধরে নিলাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো কোনো অর্থ কোনো নির্দিষ্ট সুদের হারে কত সময়ে দ্বিগুণ হবে, অথবা একটি অর্থ কত % সুদে দ্বিগুণ হয়ে যাবে, এটি নির্ণয়ের একটি সরল প্রক্রিয়াই হচ্ছে বিধি 72। আমরা দেখতে পাচ্ছি কোনো একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কত সময়ে বা শতকরা কত সুদের হারে দ্বিগুণ হবে তার নির্ণয়ের প্রক্রিয়ায় বিধি 72। ধরে নাও তোমার হাতে 10,000 টাকা আছে। আমি জানতে চাই এই টাকাটা কত বছরে দ্বিগুণ হবে।
ব্যাংক যদি সিঙ্গেল ডিজিট সুদও তোমাকে দেয়, আমরা ধরে নিলাম 9% সুদ দেয়, তাহলে তোমার দ্বিগুণ হতে কত সময় লাগবে আমরা জট করে বলে দিতে পারি। এই বিধিটার নাম যেহেতু 72কে তুমি যদি, যেহেতু 9% সুদ 9 দিয়ে ভাগ করো, তাহলে আমরা 8 বছর পাচ্ছি। এই 8 বছরে তোমার টাকা দ্বিগুণ হয়ে যাবে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং নাকি বন্ধুরা? অর্থের সময় মূল্যের ধরন। অর্থের সময় মূল্য দুই প্রকারের। প্রথমত বর্তমান মূল্য, দ্বিতীয়ত ভবিষ্যৎ মূল্য। আমরা বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সম্পর্কেও একটু জেনে নিই। বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু। বর্তমান মূল্য নামটা শুনেই আমরা হয়তো বলে দিতে পারছি বর্তমান মূল্য কি। বর্তমান মূল্য হচ্ছে আজকের মূল্য, বর্তমানের মূল্য। ভবিষ্যতে কোনো টাকার আজকের মূল্য। তাহলে একটু দেখে নেই, ভবিষ্যতে প্রাপ্য অর্থের বর্তমানে যে মূল্য বা ক্রয় ক্ষমতা, তাকে আমরা অর্থের বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু বলি। ভবিষ্যৎ মূল্য নাম দেখে এটাও তোমরা অনুমান করতে পারছ, ভবিষ্যতে কোনো এক সময়ে বর্তমানের টাকা কত হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক বর্তমানে প্রাপ্ত অর্থের ভবিষ্যতে যে মূল্য বা ক্রয় ক্ষমতা, তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু বলে। ধরে নেই তোমার কাছে 10,000 টাকা আছে। এই টাকাটা তুমি কোনো একটা ব্যাংকে জমা রেখে দিলে, 1 বছর পরে কত হবে? ধরে নিলাম 100 টাকা তুমি ব্যাংক থেকে মুনাফা পেয়েছ। তাহলে যদি তোমার কাছে 1000 টাকা থাকতো, তাহলে এখন কত হবে? 1100 টাকা হবে। যদি তোমার কাছে 10,000 টাকা থাকতো, তাহলে ভবিষ্যতে 1 বছর পর এ টাকাটা 11,000 টাকা হবে। তাহলে 1 বছর পর, 2 বছর পর ভবিষ্যতে আসলের সাথে সুদ যুক্ত হয়ে যে মূল্যটা হবে, সেটাই হচ্ছে ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে প্রক্রিয়া, আমরা এখন সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। চক্রবৃদ্ধিকরণ, কম্পাউন্ডিং, বিষয়টা একটু জেনে নেই। চক্রবৃদ্ধিকরণ আমরা বুঝতে পারছি নাম শুনেই, এটা চক্রাকারে বারবার বৃদ্ধিকরণ। চক্রবৃদ্ধিকরণ ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের একটি প্রক্রিয়া বিশেষ। বর্তমান মূল্যকে আমরা সুদের হার দিয়ে গুণ করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি। এটিই মূলত চক্রবৃদ্ধিকরণ। এটি একটি গুণ প্রক্রিয়া, কারণ আমরা গুণ করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি। আমরা একটু চক্রবৃদ্ধিকরণের সংজ্ঞাটি দেখে নিই। চক্রবৃদ্ধিকরণ হলো বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ধারণের প্রক্রিয়া। এটি একটি গুণ প্রক্রিয়া, কারণ গুণ করে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি। বর্তমান মূল্যকে সুদের হার দিয়ে গুণ করলে আমরা ভবিষ্যৎ মূল্য পাই। চলো বন্ধুরা, তাহলে আমরা বাট্টাকরণ
ধারণাটি সম্পর্কেও জেনে নেই। বাট্টাকরণ ডিসকাউন্টিং। তোমরা ডিসকাউন্টিং নিশ্চয়ই বোঝো যে কমানো। এটি বাট্টাকরণ প্রক্রিয়ার সম্পূর্ণ বিপরীত ধারণা। ভবিষ্যৎ মূল্যকে আমরা যদি সুদের হার দিয়ে ভাগ করি সেটি হচ্ছে বাট্টাকরণ। ভবিষ্যৎ মূল্যকে যেহেতু বলেছি ভাগ করি, তাহলে এটিকে আমরা বলতে পারি একটি ভাগ প্রক্রিয়া। ভবিষ্যৎ মূল্যকে আমরা সুদের হার দিয়ে ভাগ করলে বর্তমান মূল্য বের করতে পারি। বাট্টাকরণ প্রক্রিয়াটি আমরা একটু স্ক্রিনে দেখে নিই এবং খাতায় নোট করে নিই। তাহলে আমরা বলতে পারি চক্রবৃদ্ধিকরণ ও বাট্টাকরণ ভবিষ্যৎ ও বর্তমান মূল্য নির্ণয়ের দুটি প্রক্রিয়া। আমরা আর একটু সামনের দিকে অগ্রসর হই। আমরা জানব সরল ও চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে। সরল সুদ, আমরা নামটা থেকেই বুঝতে পারছি সরল অর্থ সোজা, সহজ। একটু দেখে নিচ্ছি, ধরে নিই 1000 টাকা আমার আসল, তার উপর আমি 10% সুদ পেলে প্রতি বছর 100 টাকা 100 টাকা 100 100 100 এভাবে বাড়তে থাকবে। এই সুদটি নির্ণয় করা কিন্তু তোমার আর আমার কাছে খুবই সহজ। তাহলে আমরা এই ধারাটি দেখে সরল সুদে কি বলতে পারি? কোনো নির্দিষ্ট আসলের উপর প্রতি বছর নির্দিষ্ট হারে যে সুদ ধরা হয় সেটি হচ্ছে সরল সুদ। সরল সুদে আসল অপরিবর্তিত থাকে এবং সুদ প্রতি বছর সমপরিমাণ থাকে। আমরা যাচ্ছি আর একটি ধারায়। আমরা দেখতে পাচ্ছি, আমরা ধরে নিলাম আসল 1000, সুদ 100, সুদ আসল মিলে বছরের শেষে আমরা দেখতে পেলাম 1100 টাকা হচ্ছে। 1100 টাকার পরে দ্বিতীয় বছর 10% সুদ ধরলে $1210 টাকা সুদ হচ্ছে। পরবর্তীতে সুদ আসল যোগ হয়ে আমরা দেখতে পাচ্ছি বেড়ে যাচ্ছে। তো প্রতি বছর এভাবে সুদ এবং আসল মিলে সুদ আসল প্রতি বছর সুদ এবং আসলের উপর সুদ ধরা হচ্ছে এবং সুদ এবং আসল বৃদ্ধি পাচ্ছে। আসলে সুদ আসলের উপর সুদ ধরাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। অর্থের সময় মূল্য নির্ণয় করতে আমাদের কিছু প্রয়োজনীয় প্রতীক সাইন সম্পর্কে ধারণা থাকলে আমরা খুব সহজে অঙ্কটি করতে পারব। তাহলে চলো আমরা সাইনগুলো একটু বা প্রতীকগুলো একটু দেখে নিচ্ছি। আমরা অর্থের সময় মূল্য অধ্যায়ে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে যে সকল প্রতীকগুলো ব্যবহার করি, পিবি প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্যকে আমরা পিবি সাইন দিয়ে প্রকাশ করব। এফবি ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্যকে আমরা এফবি সাইন দিয়ে প্রকাশ করব। আই ইন্টারেস্ট রেট বা রেট অফ ইন্টারেস্ট
বার্ষিক সুদের হারকে আমরা আই দ্বারা প্রকাশ করি, এন নাম্বার অফ ইয়ার, বিনিয়োগের বছর সংখ্যা বা প্রকল্পের বছর সংখ্যা আমরা এন দ্বারা প্রকাশ করি, এম নাম্বার অফ মাল্টিপল চক্রবৃদ্ধির সংখ্যা, বছরে কতবার সুদ চক্রবৃদ্ধি করা হয়েছে, ইএআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট প্রকৃত সুদের হার, এটাকে আমরা ইএআর দ্বারা প্রকাশ করি। আমরা এই অধ্যায়ে এই 6টি সাইনকে ব্যবহার করব। তোমরা এটি অঙ্ক দ্রুত বা অল্প সময়ে অঙ্ক করার জন্য এই সাইনগুলো একটু মনে রাখবে। বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়। আমরা একটি ফ্যাক্টর দেখতে পাচ্ছি, 1 যোগ আই টু দ্য পাওয়ার এন। আসলে এই ছোট্ট ফ্যাক্টরটি বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে সহায়তা করে। উপরের ফ্যাক্টরটি দিয়ে পিবিকে গুণ করলে এফবি পাওয়া যাবে এবং ফ্যাক্টরটি দিয়ে এফবিকে ভাগ করলে পিবি পাওয়া যাবে। শুধুমাত্র এই বিষয়টি মনে রেখেই তুমি বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য বের করতে পারো। আমি আবারও বলছি, যেহেতু ভবিষ্যতের মূল্য বড় হয় তাহলে এটিকে গুণ করে বের করব, আর যেহেতু বর্তমানের মূল্য ছোট হয় তাহলে এটিকে আমরা ভাগ করে বের করব। কথা হচ্ছে এই ফ্যাক্টরটি দিয়েই আমরা গুণ বা ভাগ করব। পিবি এবং এফবি নির্ণয়ের আমরা কিছু সূত্র দেখে নেব। এককালীন বার্ষিক জমার উপর আমরা যদি বার্ষিক চক্রবৃদ্ধি করি, অর্থাৎ আমার টাকাটা আমি একবারে জমা দিয়েছি, তার উপর ব্যাংক আমাকে প্রতি বছর 1 বছর পর পর সুদ দিচ্ছে, এমন ক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব। এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন। দ্বিতীয় সূত্রটি আমরা দেখছি, এককালীন জমার উপর বার্ষিক একাধিকবার চক্রবৃদ্ধি, অর্থাৎ আমার টাকার উপর ব্যাংক বছরে একাধিকবার সুদ দিচ্ছে, এমন ক্ষেত্রে আমি এই দ্বিতীয় সূত্রটি ব্যবহার করব। এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড এম হোল টু দ্য পাওয়ার এন ইন্টু এম। আমি কিন্তু 1 নম্বর সূত্রটি জানলে 2 নম্বর সূত্রটি খুব সহজে বের করে নিতে পারি। এই দুইটা সূত্রের মধ্যে তোমরা কি পার্থক্য দেখছ? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে দ্বিতীয় সূত্রটি উপরের সূত্রটির আইকে এম দ্বারা ভাগ করা হয়েছে এবং এনকে এম দ্বারা গুণ করা হয়েছে। আমরা 3 নম্বর সূত্রে যাচ্ছি। এটি পিবির সূত্র, মানে প্রেজেন্ট ভ্যালুর সূত্র। এককালীন প্রাপ্য অর্থের বার্ষিক বাট্টাকর, ভবিষ্যতে আমি কোনো টাকা পাবো, সেই টাকাকে বর্তমান মূল্যে রূপান্তর করতে চাই, তাহলে আমরা এফবিকে ওই যে বলেছিলাম ফ্যাক্টর 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার এন, এটা দিয়ে ভাগ করব। আমরা 1 নম্বর সূত্রটায় পিবিকে গুণ করেছিলাম, আর 3 নম্বর সূত্রটায় এসে এফবিকে ভাগ করলাম। আমরা যাচ্ছি 4 নম্বর সূত্রে। আমি ভবিষ্যতে নির্দিষ্ট সময়
পর একটা টাকা পাবো, সেই টাকার বর্তমান মূল্য কত যদি ব্যাংক একাধিকবার আমাকে সুদ দেয়, বছরে একাধিকবার সুদ দেয়। তাহলে 3 নম্বর সূত্রটি থেকেই আমরা 4 নম্বর সূত্রটি বানাতে পারি, ঠিক যেমন 1 নম্বর সূত্র থেকে 2 নম্বর সূত্র বানিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানেও 3 নম্বর সূত্রটির আইকে এম দ্বারা ভাগ করে এনকে এম দ্বারা গুণ করা হয়েছে। তো চলো আমরা আরেকটি সূত্র দেখছি, বার্ষিক একাধিকবার চক্রবৃদ্ধিকরণ, অর্থাৎ আমি বছরে বিভিন্ন চক্রবৃদ্ধিতে সুদ পেয়েছি, তার বার্ষিক কত হার সুদের সমান, সেটিই হচ্ছে প্রকৃত সুদের হার অথবা EAR, 1 প্লাস I ডিভাইডেড M হোল টু দ্য পাওয়ার M-1। এখানে আমরা nটি ব্যবহার করিনি। কেউ যদি মনে করে যে n আছে, তাহলে আমরা যেহেতু এটি বার্ষিক নির্ণয় করি, n এর মান 1, সেজন্যই আমরা n ব্যবহার করিনি। আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি, 10% সুদে 10,000 টাকা 1 বছরের জন্য জমা রাখলে মেয়াদ শেষে ভবিষ্যৎ মূল্য কত হবে। আমি আসলে বলেই দিয়েছি তোমাদের কোন মূল্য বের করতে হবে, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এটি কোন মূল্য আমরা বের করব। তো চলো এখানে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য কি কি প্রয়োজন, কি কি দেওয়া আছে, কি কি প্রয়োজন একটু খুঁজে দেখি। এই সমস্যাটিতে 10% সুদে 10,000 টাকা 1 বছরের জন্য জমা রাখবো। আমি জমা রাখবো আজকে, ফলে বর্তমান মূল্য PV সমান 10,000 টাকা। আমি সেখান থেকে সুদ পাবো 10%, আই সমান 10%, 10%কে আমরা দশমিকে নিয়ে নেব। দশমিকে পরিণত করার জন্য আমরা কি উপায় অবলম্বন করতে পারি, তোমরা নিশ্চয়ই বলতে পারবে। তুমি তোমার ক্যালকুলেটর নিয়ে 10কে 100 দিয়ে ভাগ করো, তাহলে পার্সেন্টটি দশমিকে পরিণত হবে। আবারও বলছি, 10কে 100 দিয়ে ভাগ করো, তাহলেই দশমিক হয়ে যাবে। n আমার বিনিয়োগের মেয়াদকাল, এই অঙ্কটিতে বিনিয়োগের মেয়াদকাল 1 বছর, আমি বের করতে চাই FB। যেহেতু আমি একবার জমা দিয়েছি এবং 1 বছর পর আমি জানতে চাই, তাহলে যেহেতু আমি ভবিষ্যৎ মূল্য জানতে চাচ্ছি, আমি ভবিষ্যৎ মূল্যের সূত্র লিখব। যেহেতু সুদ বছরে জমা হয়, তাহলে আমি ভবিষ্যৎ মূল্যের প্রথম সূত্রটি লিখব। আমরা একটা সূত্রটি দেখে নিচ্ছি, FB সমান PV ইন্টু 1 প্লাস I হোল টু দ্য পাওয়ার N। আমরা এই সূত্রটির মধ্যে মান বসিয়ে দেব। আমরা FBর মান বের করব। এই মানটি এখনও আমাদের কাছে অজ্ঞাত। আমরা PVর মানটি 10,000 বসিয়ে দেই। 1 যোগ I এর মান 0.10, N এর মান বছর 1। আমি ব্র্যাকেটের ভিতরের কাজটি করে নিলাম। 1 যোগ 0.10, এটুকে আমি যোগ করে নিলাম। এবার আমার কাজ হচ্ছে 1.10 হোল টু দ্য পাওয়ার 1, এইটুকুর পাওয়ার নির্ণয় করব। তুমি এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য
নিশ্চয়ই একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবে। তুমি পাওয়ার নির্ণয়ের জন্য 1.10 পাওয়ার চিহ্নটির মধ্যে তুমি দেখবা একটা আপের মতো একটি সাইন আছে। এটি পাওয়ার কোনো কোনো ক্যালকুলেটরে x⁻ও থাকে। তুমি 1.10 লিখে পাওয়ার সাইনটিতে চাপবে, তারপর 1 চাপবে, সমান চাপবে, তাহলে 1.10 এর মান বের হয়ে আসবে। আমরা দেখতে পেলাম পাওয়ারের মানটি বের হয়ে গেছে। এবার আমরা 10,000-এর সাথে ওই মানটির গুণ করে দিলে আমি পেয়ে গেলাম 1,000 টাকা। অর্থাৎ আমি 10,000 টাকা 10% সুদে 1 বছরের জন্য ব্যাংকে জমা রাখলে বছর শেষে আমি 11,000 টাকা পাবো। তাহলে এইভাবেই আমি আমার বর্তমানের কোনো টাকাকে ভবিষ্যতে কত হবে বের করে নিতে পারি। তোমাদের জন্য ছোট্ট একটা কাজ দিচ্ছি। সকলে বাসায় চেষ্টা করবে মিস্টার মিরাজ 9% সুদে 1 লক্ষ টাকা 10 বছরের জন্য এবি ব্যাংকে জমা রাখলে মেয়াদ শেষে ভবিষ্যৎ মূল্য কত হবে। আমি একটু পরিবর্তন করেছি। 9%, 10%-এর জায়গায় 9%, 10,000 টাকার জায়গায় 1 লক্ষ টাকা, 1 বছরের জায়গায় 10 বছর। আগের অঙ্কটির অনুকরণে তোমরা এই সমস্যাটির সমাধান করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে বাসায় থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।